ক্লাসটা যারা করো নাই, একটু রিকোয়েস্ট থাকবে বেসিক ক্লাসটা দেখ, কারণ এখানে অনেক কিছু বলবো যেগুলা বলে আমরা প্রথম যে ক্লাস, অতএব প্রথম ক্লাসটা করলে তোমার জন্য যে কোনো কিছু সহজ লাগবে। তো এখন আমরা আজকে এই চ্যাপ্টারের মোটামুটি যে থিওরি ম্যাথগুলো আছে সবগুলাই দেখার চেষ্টা করব, দেখি কতদূর পারি আর কি। যদি দুই একটা বাকি থাকে তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো এখানে আমাদের যে থিওরি থিওরি নাম্বার 8-এর 1 নাম্বারটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে থিওরি নাম্বার 1 যেটা আছে এটাকে প্রথমে আমরা করব। যদি m, n = 1 হয় তবে দেখাও যে dm অফ mn ইকুয়াল d(m)d(n), এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রমাণের জন্য আমাদেরকে প্রথমে কোনো বিষয় ধরে নিতে হয়, ধরে নিয়ে এরপর প্রমাণ করতে হয় আর কি। তো এরকম আমরা এই থিওরিটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব। তো প্রমাণের জন্য এখানে আমাদের এম আর এন দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিসের ভ্যালু আমরা প্রথমে ধরে নেব। তো ধরলাম যে এম ইকুয়াল p1 α1 p2 α2 ডট ডট পি আর আলফা আর, এবং এন ইকুয়াল q1 q2 qs β1 β2 βs। হ্যাঁ, এখন তোমরা এই আকারের যে কোনো চলক এখানে ধরতে পারো, পি এর পরিবর্তে কিউ এর পরিবর্তে এস ডি যা ইচ্ছা ধরতে পারো, সমস্যা নাই। তবে বইয়ে পি কিউ দিয়েই ধরা হয় আর কি। তো এটা নিতে পারলে ভালো। আর পাওয়ার আকারে α1 α2 এভাবে আর পর্যন্ত যাবে, বিটা আর এস পর্যন্ত যাবে। যেহেতু এখানে m, n = 1 দেওয়া আছে, এই কারণে আমরা বলবো যে p1 p2 ডট ডট পি আর আর q1 q2 ডট ডট কিউ এস ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটার কারণে আমরা এগুলারে বলতে পারতেছি যে এটা কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। এখানে একটা বিষয় দেখো যে এম এর ভ্যালু এগুলা তোমার p1 p2 পি আর, এরপর q1 q2 qs। এখন এই জায়গাটার মানেটা কি আমরা গত ক্লাসে দেখছিলাম, তোমরা যারা এই জায়গাটা দেখতেছো তারা বুঝতেছো যে এম আর এন এটার গসাগু 1, গসাগু 1। ঠিক আছে, গসাগু 1 কিভাবে হয় দেখো, এখানে এম তোমার p1, এই গসাগু 1 কখন হয় দেখো, মনে করো যে 3 একটা সংখ্যা, এটার উৎপাদক কি কি 1 আর 3। এরপর 5, এটা একটা সংখ্যা, এটার উৎপাদক কি 1 5। এরপর তোমার 7, এর উৎপাদক কি 1, এরপর 7। বা এলারে আমরা গুণনীয়কে বলতে পারি। তো এখান থেকে আমরা গসাগু যেটা দেখছিলাম, এরকম যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে কমন, হ্যাঁ আমরা গসাগু যেটা বলি যে গ্রেটেস্ট, জিতে গ্রেটেস্ট, এরপর জি সি ডি না, হ্যাঁ সিতে কমন, আর ডিতে ডিভাইজার। মানে গ্রেটেস্ট মানে কি বড়, কমন মানে কি একই প্রকার মিল থাকবে, ডিভাইজার মানে কি যেটাতে ভাগ করা যায় সবগুলাকেই। তো এখানে দেখো 3 5 7 তিনটা আমরা সংখ্যা নিছি, এই তিনটা সংখ্যার কমন তোমার উৎপাদক কোনগুলা, এখানে 1 এখানে 1 এখানে 1, তিনটাই কি তোমার 1। সবচেয়ে বড় উৎপাদক এখানে কি, তিনটাতেই কমন বড় উৎপাদক 1। তার মানে এই 3 5 7, 3 5 7, অথবা তোমার 3 আর 5 যদি কল্পনা করি তাহলে এটা ইকুয়াল কি 1। মানে কি 3 আর 5-এর কি গসাগু 1। তাহলে দেখো 3 আর 5 দুটাই কিন্তু তোমার কি এটা 3 আর 5 দুটাই কিন্তু দুইটাই কিন্তু তোমার মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এই দুইটা মৌলিক সংখ্যা ছাড়া যে কোনো তোমার একটা মৌলিক আর একটা যৌগিক সংখ্যা দিয়েও তোমার 1 আসতে পারে, কিন্তু কিন্তু তোমার যে কোনো দুইটা মৌলিক সংখ্যার গসাগু কখনো 1 এর থেকে বেশি হবে না। দেখো আমরা যদি আরো চিন্তা করি, দেখো মনে করো 11, এটা মৌলিক সংখ্যা, এর কি ডিভাইজার কি কি 1 আর 11। মনে করো 17, এর ডিভাইজার কি কি 1 আর কি 17। এরপর তোমার মনে করো যে 27, এর তোমার ডিভাইজার কি কি 1 আর কি 27। এখন এই তিনটার মধ্যে থেকে দেখো তো, তিনটা অথবা যে কোনো দুইটা কল্পনা করতো 17 আর 27, এই দুইটার তোমার উৎপাদক কমন উৎপাদক কি কি আছে, কমন উৎপাদক ভাইয়া 1 মিল আছে, এখানেও 1 মিল আছে, 17 আর 27 তো মিল নাই। তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক কোনটা 1। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু
এম আর এন এটা ইকুয়াল 1 আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, তার মানে এই দুইটা যেগুলো আছে এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন আমাদেরকে কি মৌলিক সংখ্যা। বিষয়টা বুঝতে পারছো যে এম কমা এন ইকুয়াল 1, এটারে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন এটা হইলে, সুতরাং যে কেন লিখলাম যে এই যে পি কিউ আর আছে, পি কিউ আর হচ্ছে এগুলো হচ্ছে কি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা কেন বললাম, এই কারণে বলছি লজিক। তোমরা চাইলে মুখস্থ করতে পারো, মুখস্থ করতে এটা খুব বেশি কঠিন না, হ্যাঁ, তবে এটা হচ্ছে লজিক বোঝার ক্ষেত্রে। তো যাদের হচ্ছে গসাগর ধারণা নাই তারা একটু আমাদের আগের ক্লাসটা দেখবেন, আমরা ফ্রিতে ক্লাসটা দিয়েছি। কতদিন ফ্রি থাকবে বলতে পারতেছি না আর কি, হ্যাঁ ফ্রি থাকতেও পারে, আবার হচ্ছে লক হয়ে যাইতে পারে, যেহেতু আমরা পেইড কোর্স করাই, পেইড বেসের স্টুডেন্টরা অনেক সময় মন খারাপ করে যে ভাই আমরা টাকা দিয়ে কিনি। এখন দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, এবং উপরে যেগুলো আছে এই যে আলফা আলফা টু, এই পাওয়ার যেগুলো নিছি এগুলারে বলতেছি যে এগুলো হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো আমাদের প্রশ্নতে যেটা আছে প্রমাণ করতে হবে তো আমাদেরকে, তাই না? প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে বলো তো? ডি এম এন ইকুয়াল হচ্ছে ডি এম ডি এন। তো আমরা প্রথমে ডি এম আগে হিসাব করি, এরপর হচ্ছে ডি এম হিসাব করব, এরপর হচ্ছে ডি এম এন হিসাব করব। মানে ডি এম ডি এন এই দুইটার মানটা দেখবো যে কি আসে, দুটো যদি একই হয় তাহলে বলবো যে ঠিক আছে বাবা তোমরা প্রমাণিত। ওকে, তাহলে এখানে আমরা এই কারণে লিখছি যে ডি এম ইকুয়াল এম এর ভ্যালু আমরা ধরছিলাম এগুলা P1 P2 ডট ডট পি আর, আর হচ্ছে পাওয়ার নিছিলাম আলফা 1 আলফা 2 আলফা আর। এখন দেখো আমরা যদি এই ডিটারে উঠাই দেই, এই ডিটারে যদি উঠাই দেই তাহলে এই আকারটারে লিখতে পারি। এখন কথা হবে যে ভাইয়া এটা কোথায় থেকে আসলো, এটা কিভাবে লিখতে পারি? এই যে উপরে দেখো, এটা আমাদের হচ্ছে পরীক্ষায় কখনো আসে না, এই কারণে আমরা এটা তোমাদেরকে দেখাই নাই থিওরি। তবে আমাদের সূত্র হিসেবে মনে রাখতে হবে এই তিনটা সূত্র, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে দেখো যে ডিএন ইকুয়াল কি লেখা যায়, এই যে এই চিহ্নটা কি প্রোডাক্ট, বুঝতে পারছো? প্রোডাক্ট আই ইকুয়াল 1 থেকে আর পর্যন্ত কি হবে এখানে আলফা আই প্লাস 1। কখন? যখন হচ্ছে তোমার এই যে P1 P2 পি আর, যেখানে পি কিউ আর হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই আলফা আলফা আই মানে কি? এই যে প্রোডাক্ট বুঝো, প্রোডাক্ট বুঝো, প্রোডাক্ট মানে হচ্ছে তোমার এই যে দেখো অনেকগুলার গুণফল থাকবে, যে আলফা প্রথমটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস আলফা 2 প্লাস 1, এভাবে গুণ চলবেই শেষ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? আলফার মান আমরা সর্বশেষ পাবো আর, এটার বলা হয় প্রোডাক্ট। আর সামেশন কি? সামেশন হইলে যোগ হবে, এখানে যদি প্রোডাক্ট না থাকে, যদি সামেশন থাকতো তখন এই যে মাঝখানে যোগ দিতাম, মাঝখানে যোগ দিতাম, এভাবে চলতো। তো আশা করি তোমরা হচ্ছে প্রোডাক্ট আর সামেশন বিষয়টা বোঝো, যেহেতু বড় হয়েছে, তারপরও ফার্স্ট ইয়ার তো মনে হয় যে বোঝো না। তো ঠিক আছে, দেখো তাহলে এই অনুযায়ী আমরা আমাদের যে হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নের এই জায়গাটা এখন হচ্ছে এক্সপ্যান্ড করতে পারবো। তাহলে এখানে আমাদের যেহেতু হচ্ছে এই কি করছি রে, প্রশ্ন তো কি গেছি, এই এটা তো আমাদের অ্যান্সার, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমাদের এম এর মান ছিল এইটা, এটা লিখছি। এখন ডি যখন উঠে দেবো তখন কি হবে ভাইয়া, এই যে এখানে পাওয়ার যেটা আছে এই পাওয়ারের সাথে এক যোগ হবে, এই জন্য আলফা 1 প্লাস 1 ইন্টু আলফা 2 প্লাস 1 ইন্টু, তুমি যদি আলফা 3 প্লাস 1 দাও দিতে পারো, আলফা 4 প্লাস 1 দাও দিতে পারো, দিয়ে দিয়ে ডট ডট শেষ পর্যন্ত কি এইটা। আশা করি বুঝতে পারছো। একইভাবে আমরা যদি ডি এন এরটা করি, এন এর মান বসাবো, ডি উঠাই দিলে আমাদের হচ্ছে এই যে পাওয়ারের সাথে এক যোগ হবে, এভাবে চলবে। এখন আমরা হচ্ছে এম এন করবো, এম এন, তাহলে এম এর মান এগুলা, এন এর মান হচ্ছে এগুলা আমরা ধরে নিয়েছিলাম, সেগুলো ইন্টু আকারে লিখছি। এরপর আমরা ডি করব, তাহলে ডি নিলাম সামনে, এরপর হচ্ছে এই পুরা মানটা আমরা ভিতরে ঢুকাই নিলাম। এবার আমরা হচ্ছে এখানে নিচ থেকে ডি ওঠাই দিব, এটা থেকে ডি ওঠাই দিব, ওঠাই দিলে কি হবে ভাইয়া, এই যে এই অংশের যেগুলো আছে এখানে হচ্ছে আলফা 1 প্লাস 1 আলফা 2 প্লাস 1 ডট ডট, এরপর হচ্ছে আলফা আর প্লাস 1 পর্যন্ত যাবে। তাহলে এই পর্যন্ত গেছে দেখো। এরপরে এই অংশের জন্য আমাদের হচ্ছে বিটা 1 প্লাস 1 বিটা 2 প্লাস 1 ডট ডট বিটা আর প্লাস 1 পর্যন্ত যাবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই অংশটা, এই যে যে অংশ, এই অংশটা হচ্ছে তোমার
এই যে এই অংশ যেটা কি কাজ করে না কেন, এখান থেকে এই অংশটারে আমরা কি বলতে পারি বলতো? একটু আগেই লিখছি দেখো, এই যে ডিএম ইকুয়াল হচ্ছে কি α1 প্লাস 1, এরপর হচ্ছে ইনটু α2 প্লাস 1 ডট ডট এটা। তাহলে এটার পরিবর্তে ডিএম লিখতে পারি আমরা, ডিএম। এটাও আমরা পাইছি কিসের পরিবর্তে? ডিএন এর পরিবর্তে, তাহলে ডিএন। তাহলে দেখো তো ডিএমএন ইকুয়াল হচ্ছে ডিএমএন হয়েছে, প্রমাণিত। বলো বলো তো ভাইয়া প্রমাণিত, কমেন্টে বলো তো যে ভাইয়া প্রমাণিত, বলতে পারো? বলো। তো ওখানে যদি আমাদের ডি ইকুয়াল টাও হয়, মানে প্রশ্নতে যদি কখনো ডির পরিবর্তে যদি হচ্ছে টাও করতে বলে, তাহলে একই সিস্টেমে আমরা করব, যেটা আছে সেটাই করব। ওকে, অথবা তোমরা তোমরা বলতে যে সিস্টেমে করছি, যখন যেটা ব্যবহার করছি, খালি টির জায়গায় টাওয়ে রিপ্লেস করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শেষ করলাম। এটা একটা ছোট ক্লাস হলে ভালো হয় না? আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করতেছি। আমরা হচ্ছে একটু পরেই আবার হচ্ছে ফার্মার দেখবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই সুস্থ আছো, পড়াশোনা চালাচ্ছ। তো আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 9-এর ফার্মারের থিওরিটা দেখব। তবে এর আগে আমরা হচ্ছে পার্ট 1 ক্লাস দিয়েছি। পার্ট 1 ক্লাসে অনেকগুলা বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বেসিক বিষয় ছেড়ে এই ফার্মারের থিওরিতে আসা যাবে না। হ্যাঁ, বেসিক ক্লাসটা দেখতে হবে। মানে বেসিকটা দেখলে হয় কি, তোমার যে কোনো ধরনের প্রশ্নই সহজ লাগে। যখন বেসিক বিষয় বুঝবে না, তখন একটা লাইন দেখলে অনেক কষ্ট মনে হবে, যে এত কষ্টকর একটা লাইন, এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, ভাইয়া এটা কি বুঝাইলো, কিছুই বুঝলাম না, এরকম হয়। তো এই কারণে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে বেসিক ক্লাসটা আছে চ্যাপ্টার 9-এর উপর, সেই ক্লাসটা দেখে এরপর ফার্মারে আসবা। তবে ফার্মারের আগে আমরা আরো একটা ক্লাস দিয়েছি। এই ক্লাসটা হচ্ছে কি, এই যে এইটা, এটা প্রমাণ করেছি সুন্দর করে। আশা করছি যে তোমরা এই ক্লাসটা দেখেছো। তো চলো আমরা হচ্ছে ফার্মারের থিওরি দেখবো এখন। ফার্মারের উপপাদ্য খুবই মজার একটা বিষয়, তবে দুই একটা জায়গায় খুবই ঝামেলা লাগে, সেই ঝামেলাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করবো। ওকে, এখানে 1000% আসবে এত থেকে, এগুলা দেখার দরকার নাই, কারণ এটা হচ্ছে আমরা যে সালের জন্য সাজেশন করছিলাম সেই সালে চলে আসছিল আর কি। হ্যাঁ, তো এটা তোমাদের সময় আসবে বা আসবে না এমনটা হবে আর কি। মানে তোমার আগের সালে যদি এটা আসে, তাহলে তোমার সময় আসবে না। যদি না আসে, তাহলে তোমার সময় আসে। এই যে 1000% চান্স আছে আর কি। তো দেখো, ফার্মারের উপপাদ্য। ফার্মারের উপপাদ্যটা কি, এটা আমাদের হচ্ছে বর্ণনাটা মুখস্থ রাখতে হবে, যে আসলে ফার্মার কি বলছে। তো ফার্মার যেটা বলছে সেটা যদি আমরা মুখস্থ রাখি, তাহলেই না আমরা হচ্ছে তার উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। আর যদি মুখস্থ না করতে পারি তার বর্ণনা, তাহলে তার প্রমাণ করতে পারলাম না। এখানে দেখো, যে যদি পি একটি মৌলিক সংখ্যা এবং এম কমা পি ইকুয়াল 1 হয়, তবে আমাদেরকে দেখাইতে হবে যে এম পি মাইনাস ওয়ান, এটা হচ্ছে এম এর উপর পাওয়ার পি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে এম পি। এই এমটাকে বলা হয় যে মাল্টিপল পি। মাল্টিপল পি মানে কি, পি এর হচ্ছে গুণিতক। পি এর গুণিতক মানে কি, পি যদি একটা সংখ্যা হয়, তাহলে সেটার হচ্ছে নামতা, সেটা হচ্ছে কি গণিতক। আমরা গত ক্লাসে বেসিক যে ক্লাস, সেটাতে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আর কি, একটু দেখে আসতে হবে। আর এটারই আবার লেখা যায় এম পি মাইনাস ওয়ান, এটারে বলা হয় কংগ্রেট ওয়ান মোট পি। তো আমরা এটা প্রমাণ করব আর কি, যে এটা ইকুয়াল এটা বা এটা ইকুয়াল এটা কিভাবে হয়, এটা আমরা হচ্ছে প্রমাণে দেখব। প্রমাণ তো করতেছি, তবে বর্ণনাটা এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি বললাম বলো তো, বর্ণনাটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, চলো আমরা হচ্ছে প্রমাণের দিকে চলে যাই। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আমাদের হচ্ছে যদি সরাসরি প্রমাণ করতে বলে, তখন ফার্মারের তো উপপাদ্য দিবে না, তখন বলবে যে যদি পি একটি মৌলিক সংখ্যা এবং এম কমা পি ইকুয়াল 1 হয়, তবে এটা ইকুয়াল এটা বা এটা ইকুয়াল এটা হচ্ছে প্রমাণ করো। আর যদি হচ্ছে এটা না দেয়, হ্যাঁ, এটা যদি দেয় তাহলে তো তোমরা প্রমাণ শুরু করবা, দেখে যে প্রমাণ করতে পারবা। কিন্তু যদি না দেয়, যদি বলা হচ্ছে ফার্মারের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, তখন কি দিবা? তখন এভাবে দিবা যে যদি পি একটি মৌলিক সংখ্যা এবং বর্ণনা দিবা, আগে বর্ণনা। হ্যাঁ, এখানে লিখবা বর্ণনা। বর্ণনা লেখার পর লিখবা যে যদি পি একটি মৌলিক সংখ্যা এবং এম কমা পি ইকুয়াল 1 হয়,
তবে এইটা ইকুয়াল এইটা, এটাই হচ্ছে তোমার বর্ণনা। এরপর হচ্ছে প্রমাণ লিখবা, এই যেখানে প্রমাণ লেখা আছে সুন্দর করে প্রুফ, এই প্রমাণটা তোমরা লিখবা। কি লিখবা? যে আমরা জানি পি মৌলিক সংখ্যা হইলে, আমরা জানি পি মৌলিক সংখ্যা হইলে a1 প্লাস a2 ডট ডট এ এম উপরে পাওয়ার ইকুয়াল হচ্ছে এইটা, সমীকরণ নম্বর 1। এখন এই লাইনটা একটু বুঝতে হবে যে এই লাইনটা কিভাবে হইল। আচ্ছা দেখো, তোমার হচ্ছে এখানে মান কিছু আমরা ধরে নিছি আর কি, এখানে যে এগুলো আছে না a1 a2 ডট ডট এ এম পর্যন্ত, এই মানগুলো আমরা হচ্ছে ধরে নিলাম, নিয়ে এর উপর একটা পাওয়ার দিলাম, দেওয়ার ফলে আমরা হচ্ছে এই রেজাল্টটা পাই। এখন এই রেজাল্টটা কিভাবে পাই এটা আমরা একটু বুঝবো। দেখো, আমরা হচ্ছে সূত্র শিখছিলাম যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল কি তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এম পি। এই এমপি মানে কি? এই যে 2ab, এরকম একটা বিষয়। তবে এই এমপি হচ্ছে পি যে আমরা মৌলিক সংখ্যা হিসাব করছি, এই পি এর হচ্ছে গুণিতক, এটা নির্দিষ্ট কোনো মান না, এটা অসংখ্য যে কোনো একটা মান হইতে পারে অসংখ্য মানের মধ্যে থেকে। তো ওকে, তাহলে এই এমপিটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই সমীকরণ 1, এই সমীকরণ 1টা হচ্ছে আমরা বলছি যে সমীকরণ 1 a1 a2 ডট ডট এ এম এর সকল মানের জন্য সত্য। মানে এখানে a1 a2 am যে কোনো মান যদি এগুলো ধরলে এই ফর্মুলা খাটাইলে এটা হচ্ছে কি হবে, মানটা সত্য হবে আর কি, যে কোনো মানই যদি নেই আমরা, এটা আমরা হচ্ছে বলে দিলাম। সমীকরণ একটা সত্য হবে মানে কি, এই পাশ আর ওই পাশ হচ্ছে কি সেম হবে, মিলে যাবে আর কি মানটা। এখন ধরলাম যে a1 এর মান ইকুয়াল a2 ইকুয়াল am, মানে এখানে যে মানগুলো আছে সবগুলোরই মান আমরা হচ্ছে 1 ধরলাম, মানে a1 এর মান যা a2 এরও মান যা a3 এরও মান যা, এরকম হচ্ছে কি 1 ধরলাম এটা। এখন ধরার পরে তাহলে a1 a2 ডট ডট am সবার মানগুলো বসাইলাম। m সংখ্যক এখানে কি আছে দেখো তো, m সংখ্যক a আছে, এই জন্য সর্বশ্রেষ্ঠ হয় কি am টু দি পাওয়ার p। এরপরে হচ্ছে এইভাবে কি m সংখ্যক, এর প্লাস হচ্ছে এটা। এখন এখানে একটা বিষয় দেখো, এখানে কি আছে তোমার 1 1 1, এভাবে m সংখ্যক 1 আছে। একটা বিষয় বলি, দেখো মনে করো হচ্ছে 1 প্লাস 1, কয়টা 1 আছে এখানে? দুইটা 1, তাহলে 2 2 হয়েছে। 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল কত হয় 3। এখানে কয়টা 3 আছে? তাহলে 3 সংখ্যক 1 আছে, 3 হয়েছে। এরকম এখানে দেখো যে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট কত সংখ্যক 1 আছে? m সংখ্যক। তাহলে m ইন্টু 1 কি হবে তোমার? m ইন্টু 1 করলে কি হয় m, এই জন্য এখানে m। আর এই যে পাওয়ার ছিল p, এই কারণে p ইকুয়াল এখানে কত সংখ্যক হচ্ছে তোমার m আছে? 1 সংখ্যক কি আছে এখানে, দেখো বিষয়টা 1 টু দি পাওয়ার p, 1 এর উপর পাওয়ার p প্লাস 1 এর উপর পাওয়ার p প্লাস ডট ডট m সংখ্যক এরকম আছে। m সংখ্যক কি আছে? 1 টু দি পাওয়ার p আছে। তো 1 এর উপর পাওয়ার যদি আমি হচ্ছে পৃথিবী লিখি, পৃথিবী, তাহলে এর মান কত হয়? 1 হয়। এই কারণে এখানে যত সংখ্যকই 1 টু দি পাওয়ার p থাকুক না কেন, তার মান কি হবে ভাইয়া? তোমার হচ্ছে এই যে 1 টু দি পাওয়ার p, ঠিক আছে? তাহলে যত এটার মান কি হবে? তাহলে 1 হবে। তাহলে কত সংখ্যক 1 আছে এখানে? m সংখ্যক। কত সংখ্যক 1 আছে? m সংখ্যক। তাহলে 1 এর সাথে যদি আমরা হচ্ছে m গুণ করি তাহলে কি হয়? m হয়, এই কারণে এখানে m। আর এই যে প্লাস মাল্টিপল p যেটা ছিল সেটাই আছে এখানে। ওকে, এখন এখানে দেখো এই এমটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে জাস্ট মাইনাস হয়, আর এটা এমপি থাকে, মাল্টিপল পি থাকে। এখন এটা থেকে আমরা কি পাই? এই লাইনটা পাই। কিভাবে পাই? এখানে তোমরা গুণ করো, যে এম সামনে এই যে এম, আর এখানে কি আছে
ইন্টু এম পি মাইনাস ওয়ান মাইনাস এই এম এর সাথে ওয়ান গুণ করলে কি হয়, এম হয়। এখন এটার ক্যালকুলেশন করো। আমরা জানি বেস দুটো যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এম পি মাইনাস ওয়ান পাওয়ার কি হবে, এই যে এম এর মাথায় কি আছে, পাওয়ার ওয়ান আছে, তাহলে ওয়ান যোগ হইল, আর মাইনাস কি আছে, এম। এখন দেখো তো এখানে হচ্ছে ওয়ান ওয়ান কাটে গেলে এম পি থাকে মাইনাস এম থাকে। তাহলে এই যে এম পি মাইনাস এম, এটারে আমরা এ আকারে লিখতে পারি। এখান থেকে তো এটা পাইলাম, তাহলে লিখতে পারি ইকুয়াল হচ্ছে এমপি। আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পারছো। এখন একটা জটিল লাইনের দিকে আমরা যাব এবং উপপাদ্যটাও শেষ করব। এখানে বলা হয়েছে যেহেতু এম কমা পি ইকুয়াল ওয়ান, সেহেতু এম নট ইকুয়াল হচ্ছে কি, এম পি। এটা কেন? আর যদি এটা হবে তাহলে আবার এম পি মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে, শুধু এটা কেন লিখলাম? এই জায়গাটায় শুধু একটু সবারই খটকা লাগে, খটকাটা আমি একটু ক্লিয়ার করে দেই। দেখো বিষয় হচ্ছে যে এম আর পি এই দুইটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি ভাইয়া বলো তো? সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে সেই দুইটি সংখ্যা যাদের হচ্ছে গসাগু, যে দুইটি সংখ্যার গসাগু হচ্ছে ওয়ান হয়। দেখো এম এর মান মনে করা হচ্ছে 8 আর পি এর মান মনে করা হচ্ছে যে 13। তো এইটার হচ্ছে কমন ডিভাইজারগুলো, এম এর উৎপাদক কি কি? এটা হচ্ছে মনে করো এম আর এটা মনে করো পি। 1 2 4 8 আর 13 উৎপাদক হচ্ছে 1 আর 13। তাহলে এই দুইটার মধ্যে দেখো তো হচ্ছে কমন উৎপাদক কি আছে, 1 আছে। এর বাইরে তো আর কমন সংখ্যা নাই। তাহলে এই ওয়ানটাই হচ্ছে কি তোমার 8 আর 13 হচ্ছে কি তোমার গসাগু। তো এইরকম যদি কোনো সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। এখন দেখো 8 এর উৎপাদক হচ্ছে কি তোমার 1 2 4 8 আর 13 উৎপাদক কত, 1 আর 3। এখন দেখো তো এই তোমার হচ্ছে যেটা বোঝাচ্ছিলাম যে এই দুটো হচ্ছে সহমৌলিক সংখ্যা, এই পর্যন্ত এটা থাকলো। এখন হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা হচ্ছে মাল্টিপল একটু চিন্তা করি। 13 13 এর হচ্ছে মাল্টিপল কি কি, তোমার হচ্ছে গুণিতক কি কি হবে, মানে 13 ঘরনামতা। 13 একে 13, 13 দোকানে হচ্ছে 26, 3 13 39, এইভাবে চলবে। আর 8 এর ঘরের নামতা পড়লে আমরা হচ্ছে কি পাবো, 8 8 দুগুণে 16, 3 8 24, এভাবে যাবে। হ্যাঁ, তো এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে এম আছে এই পি এর গুণিতক না। দেখো পি এর গুণিতক মানে কি, পি আমরা ধরছি এখানে 13, 13 এর গুণিতক কি কি দেখো তো, 13 26 39, এভাবে চলছে। এখানে এম এর গুণিতক কি, এম মানে কি ধরছি, 8 ধরছি, তাহলে 8 16 24। এখানে দেখো তো এখানে যে সংখ্যাগুলো আছে কোনো সংখ্যা এর মধ্যে আছে, আছে নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই এম মানে 8 এই পি এর গুণিতক না, এটা এখানে বলা হয়েছে। এখন গুণিতক না হইলে কি করা যায়, গুণিতক না হইলে কি করা যায় সেটা একটু চিন্তা করি। দেখো আমরা তোমাদের জন্য একটা জটিল এক্সাম্পল সেট করে রাখছি, এই বিষয়টা একটু বুঝতে হবে। হ্যাঁ, আমাদের তো থিওরি শেষের দিকে, জাস্ট একটু বেসিক ক্লিয়ার করাই দিচ্ছি তোমাদেরকে। তো যেহেতু এম হচ্ছে পি এর গুণিতক নয়, তাই এম দিয়ে আমরা হচ্ছে এই এমপি কে ভাগ করলে আমাদের এমপি কোনো সমস্যা হয় না। দেখো মনে করলাম পি তো একটা মৌলিক সংখ্যা, এই যে 5, এবং এম এর মান ধরলাম হচ্ছে আমরা 3। কি ধরলাম বলো তো, 3। তো এই দুইটা হচ্ছে পরস্পর কিন্তু সহমৌলিক সংখ্যা। দেখো তোমার হচ্ছে এম ইকুয়াল যদি কি হয়, কালারটা একটু চেঞ্জ করে নেই, এম ইকুয়াল যদি হচ্ছে 3, সরি, এম ইকুয়াল যদি তোমার 3 হয়, এম ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 এর তোমার গুণনীয়ক কি কি, 1 আর 3, আর হচ্ছে 5। পি ইকুয়াল যদি 5 হয় তাহলে 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5। হ্যাঁ,
তাহলে এটার হচ্ছে কমন উৎপাদক কি 1, তাহলে 3 আর 5 ইকুয়াল 1, মানে কি 3 আর 5-এর গসাগু হচ্ছে 1, এবং এরা হচ্ছে কি পরস্পর সমমৌলিক সংখ্যা। এখন যেটা বোঝাচ্ছিলাম, আমরা হচ্ছে 5, এই 5-এর যদি হচ্ছে গুণিতক বের করতে চাই, তাহলে কি হয়, 5-এর ঘরের নামতা গুণিতক, তাহলে 5 হয়, 10 হয়, 15 হয়, 20 হয়। আর যদি 3-এর আমরা হচ্ছে গুণিতক বের করি, তাহলে 3 হয়, 6 হয়, 9 হয়, 12 হয়, 15 হয়, এরপর হচ্ছে 5, 6, 3, 6, 18 হয়। ওকে, এগুলো দেখো। এখন এটা একটা বিষয়, 5-এর তাহলে গুণিতক আমরা মনে করলাম যে মাল্টিপল পি 15। পি মানে কি ভাইয়া? পি মানে হচ্ছে এখানে 5। তো এই 5-এর মাল্টিপল মানে কি গুণিতক, এখানে কি আছে, 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, এরকম কোটি কোটি সংখ্যা আসবে। সবগুলাই হচ্ছে কি এই 5-এর গুণিতক, মানে মাল্টিপল অফ পি, মানে কি পি এর গুণিতক। তো তার মধ্যে থেকে আমরা মনে করলাম যে হচ্ছে এই 15, এটাও তো একটা হচ্ছে পি এর গুণিতক, তাই না? পি এর গুণিতক। এখন আমরা যদি এই মাল্টিপল অফ পি কে এম দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের হচ্ছে 5 পাই। দেখো, এম এর মান তো 3 নিছি, তাহলে মাল্টিপল অফ পি কে যদি হচ্ছে এম দ্বারা ভাগ করি, এম এর মান 3 হয়, তাহলে 15/3 মানে কি 5। এই 5টাও কি, এই 5টাও হচ্ছে কি 5-এর গুণিতক না বলতো? এই যেটা 5-এর গুণিতক না, 5-এর গুণিতক। তাহলে আমরা ভাগ করার পরও আমরা এমপি কে যদি এম দ্বারা ভাগ করি, এম দ্বারা ভাগ করি, তারপরও এটাকে আমরা হচ্ছে লিখতে পারবো কি এমপি, মানে নিচে এম থাকবে না। সেই কাজটা আমরা এখানে করে নিছি, জাস্ট একটু দেখো, যেটা বোঝানোর জন্য আমি এত কিছু করলাম, যে যেহেতু এই এমটা তোমার হচ্ছে মাল্টিপল অফ পি না, মানে এম এর যে হচ্ছে তোমার তোমার হচ্ছে গুণিতক, সেগুলো হচ্ছে পি এর গুণিতকের মধ্যে নাই। যদি থাকতো তাহলে কিন্তু ভাগ যাইতো না, এটা হচ্ছে তোমার কি হইতো, তোমার হচ্ছে মানটা অক্ষুণ্ণ থাকতো না আর আর কি। তোমরা চেষ্টা করে দেখতে পারো, তবে অবশ্যই চেষ্টা করবা এমন দুইটা সংখ্যা নিতে সেটা যেন পরস্পর সহমৌলিক হয়, তারপরে দেখবা। হ্যাঁ, তারপরে একটু ভাগ করে দেখবা যে পির যে মানটা ধরছো, সেই মানের যে গুণিতক, সেই গুণিতকের যে কোনো কোন একটা আসতেছে কিনা। হ্যাঁ, অবশ্যই আসবে। যদি আসে তাহলে আমরা এমপি কে এমপি লিখতে পারবো, এমপি কে এমপি লিখতে পারবো। তাহলে আমরা এই কাজটা এখানে করছি, পুরো রাশিটাকেই এম দ্বারা ভাগ করে দিছি। ভাগ করে দিলে আমাদের হচ্ছে কি থাকে এখানে, এম পি -1 ইকুয়াল হচ্ছে এমপি। কারণ এমপি কে এম দ্বারা ভাগ করে দিলেও আমরা হচ্ছে মাল্টিপল পি পাই। কারণ মাল্টিপল পি তো অসংখ্য কোটি কোটি সংখ্যা থাকতে পারে, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাচ্ছে না। তুমি যেটাই দাও কাটে দেখবা যে একটা হচ্ছে আমাদের আহ, ওই মৌলিক সংখ্যার যে কোনো একটা গুণিতক আমরা পেয়ে গেছি। এই কারণে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এখন দেখো, আমরা আবার এই এমপি কে ভেঙে আমরা হচ্ছে মোড আকারে লিখতে পারি, এই আকারে লিখতে পারি। কেন লিখতে পারি দেখো, এখানে এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে এখানে যে পি আছে, এই পি কে দিয়ে এই যে পুরো যে অংশটা আছে, এই অংশটাকে যদি আমরা হচ্ছে ভাগ করি, ভাগ শেষ হচ্ছে শূন্য হয়, সেই শূন্যটা হচ্ছে এইটা। আবারও বোঝো, আমরা পি কে এই পাশে যেটা আছে সেটারে যদি ভাগ করি, ভাগশেষ কত হয়? শূন্য হয়। তো এটা কেন হয়? কারণ হচ্ছে এখানে দেখো যে আমাদের এম আর হচ্ছে এই এই দুইটা ছিল, দুইটার মধ্যে এই এমটা হচ্ছে কি মাল্টিপল পি না, মানে পি এর গুণিতক না। কিন্তু এখানে যে উপাদানটা আছে, এখানে দেখো এম এর উপর পাওয়ার p-1 আছে, এর পাশে -1 আছে, এই এই মাঝখানে এটা আবার হচ্ছে তোমার মাল্টিপল পি হয়। বুঝতে পারছো? মানে পি এর গুণিতক হয় এটা, এটা আবার হচ্ছে পি এর গুণিতক। তো পি এর গুণিতক, পি মনে করো যে একটা সংখ্যা, ধরো যে 5, 5-এর গুণিতক গুলো কি কি? 5, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, এরপর হচ্ছে 4 5 20। এখন দেখো এগুলো হচ্ছে কি 5-এর গুণিতক। তো এই গুণিতকের যে কোনো একটা মান এই জায়গায় ক্যালকুলেশন করলে এখানে আসবে। ধরো যেটা 5 আসতে পারে, 10 আসতে পারে, অথবা 15 আসতে পারে। তো পির মান কত নিচ্ছি 5, এই 5 দ্বারা আমরা হচ্ছে 5কে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0 আসবে না? আসবে। যদি 10কে 5 দ্বারা ভাগ করি,
ভাগশেষ কত আসবে? 0 আসবে। এভাবে 5-এর যে কোনো গুণিতককে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। তার মানে আমরা এটা লিখতে পারি। এবং সর্বশেষ দেখো আমাদের উপপাদ্য প্রমাণিত, আমাদের যেটা প্রমাণ চাইছে সেটা চলে আসছে। এই উভয় পাশে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে 1 যোগ করলে 1 1 কাটা যাবে, শূন্যের সাথে 1 যোগ করলে 1 হবে, তাহলে মোট পি। এটাই অ্যান্সার, এটা আমাদেরকে প্রমাণে বলছিল। তো এখানে মনে হয় যে যেটা দেখানো হয় নাই তোমাদেরকে, যদিও এখানে ওটাই রাখছি। হ্যাঁ, যদিও এখানে শর্তই মানে না আর কি, দুইটা সংখ্যা ধরে নেওয়া হয়েছে। তোমার ধরো যে পি হচ্ছে 5 আর এম হচ্ছে 10, তখন এম পি যদি আমরা ধরি মানে পি এর হচ্ছে গুণিতক ধরো যে 20, মানে 5 10 15 20, এরপর হচ্ছে 25ও হবে 30ও হবে 5-এর গুণিতকগুলো, তার মধ্যে যে কোনো একটা গুণিতক ধরলাম 20। এখন এই 20 এম এর যে মান এটা যদি হচ্ছে তোমার এই এম যদি হচ্ছে আবার পি এর গুণিতক হইতো, হ্যাঁ, কারণ এটা এই জায়গায় এম, এমরা আমরা বলতেছি কি এই এম হচ্ছে ডাজ নট এম পি, ফলে আমরা হচ্ছে এম দ্বারা এই এমপি কে ভাগ করতে পারছিলাম। কিন্তু যদি এম যদি হচ্ছে পি এর গুণিতক হইতো, তো এই যে এটা 10, এই 10 তো হচ্ছে পি এর গুণিতক না, পি যদি 5 নেই তাহলে 5, এরপর হচ্ছে 10, এই 10 তো হচ্ছে তোমার হচ্ছে এম এর মান হচ্ছে। তো এরকম যদি গুণিতক হয় তাহলে এই গুণিতক দিয়ে কিন্তু আমরা হচ্ছে পি কে ভাগ করতে পারবো না, ভাগ করলে কিন্তু আমরা হচ্ছে মাল্টিপল পি পাবো না। দেখো যে এই যে মাল্টিপল পি আমরা মান করতে ধরলাম 20, 20টা 10 দ্বারা ভাগ করলাম, কত পাইছি? 2। এই 2 কি আমার হচ্ছে 5 ক্লাস করেছি, চ্যাপ্টার 9 এর প্রথম ক্লাস, বেসিক ক্লাস, সেই ক্লাসটা যারা দেখেন নাই দেখার আমন্ত্রণ। দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে একটা থিওরি দেখেছি, তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে ফার্মারের থিওরি দেখেছি। আজকে আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সবগুলাই দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তবে যারা এর আগের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই একটু ক্লাসগুলো করে আসতে হবে এখানে, হ্যাঁ, না হলে অনেক কিছু খাপ ছাড়া মনে হবে। বিশেষ করে বেসিক বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, প্রথম যে ক্লাসটা এটা দেখতেই হবে, মাস্ট। ওকে, দেখো এক নম্বর যে প্রশ্ন, যদিও কখনো আসে নাই, যদি তোমাদের সময় আসে তাহলে লিখে যেন আসতে পারো, তাই জন্য দেখাচ্ছি যে এন স্কোয়ার প্লাস 1 আকারের 5টি মৌলিক সংখ্যা নির্ণয় করো। মৌলিক সংখ্যা তোমরা তো জানো যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে 5, এই 5কে তোমার 1 এবং হচ্ছে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না, তাহলে 5 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। এরকম এই সংখ্যাগুলো কি তোমার হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন বলছে যে এই আকারের 5টি মৌলিক সংখ্যা নির্ণয় করো, 5টি মৌলিক সংখ্যা নির্ণয় করো। কোন আকারের? এই আকারের। তো এই জন্য এন এর মান কত হবে? এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা হয়, তো তোমার হচ্ছে 1 2 3 ডট ডট এইভাবে কি মানে দিতে পারবা আর কি। যত দূর পর্যন্ত 5টি সংখ্যা হয় নাই বা 60টি, তোমরা ততক্ষণ পর্যন্ত এটা দিবা বা এই জায়গাটা লিখবা যে 1 2 3 এভাবে কত পর্যন্ত যাবে সেটা। এখন দেখো এখানে হচ্ছে 1 এর উপর এন এর মান কত? 1 প্রথম, এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়। 2 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, প্রথম মৌলিক সংখ্যা আমরা পাইলাম 2। এরপর এখানে হচ্ছে এন এর মান যদি 2 বসাই তাহলে কত হবে? 5 হবে। দ্বিতীয় মৌলিক সংখ্যা কত? 5। এরপর হচ্ছে আমরা যদি হচ্ছে কি বসাই, তোমার এন এর মান যদি হচ্ছে 3 বসাই তাহলে এই যে 3 স্কোয়ার প্লাস 1 10, এই 10 তো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না, 17 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 17 হচ্ছে মৌলিক সংখ্যা পাইলাম। 26 মৌলিক সংখ্যা না, একইভাবে 37 আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা, এটা পাইলাম। 50 মৌলিক সংখ্যা না, 65 মৌলিক সংখ্যা না, 82 মৌলিক সংখ্যা না, 101 মৌলিক সংখ্যা, এটা হচ্ছে কি আমরা 101 লিখতে পারলাম। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যদি আমাদেরকে 4টি বা 3টি কিংবা 10টি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারো, তোমরা ক্যালকুলেটর করে এইভাবে মানগুলো নির্ণয় করবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমাদেরকে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া ব্যবহার করে এত এর গসাগু নির্ণয় করতে বলে অনেক সময়। তো গসাগু নির্ণয় করার সময় তোমার এত ও এত যেটাই দেওয়া থাকুক না কেন, সামনে পিছনে যা থাকবে থাকুক, সমস্যা নাই, তোমরা দেখবা যে বড় সংখ্যা কোনটা, যেটা বড় সংখ্যা সেটারে তুমি ছোট সংখ্যার দ্বারা ভাগ করা শুরু করবা। তো এখানে হচ্ছে 2378 কে ভাগ দিব কত? 1769 দ্বারা ভাগ দেব। তো দুইবার যায় না, প্রথমে একবার যায়, গেলে যেটা আছে সেটাই লিখতে হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 609 হবে, 609 এর আবার এটাকে ভাগ দিব, ভাগ দিলে আবার হচ্ছে দুইবার যাবে, গেলে এটা আসবে, এগুলো ক্যালকুলেটর করবা, এইভাবে শেষ পর্যন্ত যাইতে হবে। হ্যাঁ,
ভাগ তো আর তোমরা হচ্ছে খাতা কলমে করবে না, এই জন্য খাতা কলমে দেখাচ্ছি না, জাস্ট ক্যালকুলেটর চাপবা, মান চলে করা আমাদের জন্য কি হালাল। হ্যাঁ, তো এইভাবে শেষ পর্যন্ত হচ্ছে 99, যখন হচ্ছে ভাগশেষ শূন্য না আসবে ততক্ষণ আমরা হচ্ছে এই প্রক্রিয়া অবলম্বন করব। এবং এই প্রক্রিয়া অবলম্বন করার পর সর্বশেষ যে হচ্ছে আমরা ভাজক পাবো, সেই ভাজকটাই মূলত হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি এই দুইটা সংখ্যার গসাগু। গসাগু বলতে কি বোঝায় বলতো, এই দুইটা সংখ্যার গসাগু বলতে কি বোঝায়, গসাগুর সংখ্যা কি ছিল, এরকম দুইটা সংখ্যা যদি থাকে, এই দুইটা সংখ্যার হচ্ছে তোমার হচ্ছে সাধারণ উৎপাদক গুলা যদি তুমি বের করো, হ্যাঁ, মনে করো যে হচ্ছে 5, সরি মনে করো যে 10, 10-এর হচ্ছে গুণনীয়ক কি কি, 1, 2, 5, 10, আর হচ্ছে 15, 15-এর গুণনীয়ক হচ্ছে তোমার 1, 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে তোমার 15। এখন এখান থেকে দুইটার মধ্যে কমন ডিভাইজার কোনটা, মানে কমন উৎপাদক কোনটা আছে এখানে, এই 5 কমন দুইটার মধ্যে, এই কমনের মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা, মানে এখানে এই 5 ছাড়া তো আর কোনো কমন নেই, তো এই 5টাই হচ্ছে কি এই দুইটা সংখ্যার গসাগু। এরকম তুমি হচ্ছে এই 5 দুইটি সংখ্যার গসাগু বলতে কি বোঝায়, এই 5 দ্বারা তুমি এখানকার যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। তো এখানে যে 29 আছে, এই 29 দ্বারা তুমি এটারও ভাগ করলে শূন্য আসবে, এটারও ভাগ করলে ভাগশেষ কি আসবে, শূন্য আসবে। কিন্তু তুমি যদি এই যে 58 দিয়ে দুইটা সংখ্যার চেষ্টা করো, দেখবা যে একটাতে শূন্য আসছে, একটাতে আসে না, এরকম হবে। গসাগুর বিষয়টা আশা করি বুঝতে পারছো। বেসিক ক্লাসে গসাগু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, বেসিক ক্লাসটা একটু দেখে আসবা। তাহলে কি বললাম, আমাদের যে এই 29, এই 29টা হচ্ছে গসাগু, আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে পারবো। এখন পরীক্ষায় সালের প্রশ্ন দেউক আর না দেউক, তোমরা যদি সিস্টেমে, এরপরে বলছে 275 আর 200 সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয় করো এবং গসাগুকে সংখ্যাদ্বয়ের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশের আমাদের হচ্ছে যে নিয়ম, সেই নিয়ম আমরা হচ্ছে দেখবো, একটা দেখলে আমাদের বাকি যতগুলো আছে সবগুলাই। তো প্রথমে আমরা হচ্ছে দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করবো, আগেরটার মতো গসাগু পাইছি কত, 25। এখন আমরা এখানে একটা কাহিনী করব। এখানে দেখো কাহিনীটা হচ্ছে এই যে এই কাহিনী, এই কাহিনী কি আমরা হচ্ছে বেসিক ক্লাসে দেখছিলাম বা তোমরাও জানো যে আমরা হচ্ছে কি লিখতে পারি বলো তো, ভাজ্য ইকুয়াল হচ্ছে ভাজক গুণন ভাগফল, এরপর হচ্ছে কি যোগ ভাগশেষ, ভাগশেষ। তো অনুরূপভাবে আমাদের এখানে যেটা আছে এটা কি, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে 275 লিখছি ইকুয়াল কত, এই 1 গুণন কত হবে, এইটা হবে, যোগ কত হবে 75 হবে। তাহলে এগুলা করলে আমরা 275 পাবো, পাইছি। এরপরে আমাদের কি আসছে বলতো 200, তাহলে 75 গুণন 2 যোগ কত হবে 50। এরপরে হচ্ছে আমাদের কত আসছে বলতো 75, তাহলে যদি 75 হয় তাহলে 1 গুণন তোমার হচ্ছে 50 যোগ হবে কত 25। এরপরে কত হবে বলতো 50, 50-এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 গুণন 25 হইলে তো শেষ, যোগ ভাগশেষ যদি তুমি 0 লিখতে চাও লিখবা, সমস্যা নাই। তাহলে এখানে আসো, এই পর্যন্ত আসার পর আমাদের হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ রূপে যে প্রকাশ করতে বলছে, সেই সমাবেশ রূপে প্রকাশ করবো। আমাদের হচ্ছে দুইটা সংখ্যার গসাগু কত ছিল বলতো, এই যে 25, তো এটা লিখলাম 200 এবং 225-এর গসাগু হচ্ছে কি 25। এখন এই যে 25 পাইছি না, এই 25 থেকে আমাদের হচ্ছে কাজ শুরু করতে হবে। এখানে দেখো 25 কোথায় আছে, এই যে এখানে 25 আছে। তো 25 ইকুয়াল আমরা কি করতে পারি বলতো, মনে রাখবা গসাগু যেটা হবে এটা হচ্ছে সর্বশেষ পর্যন্ত আসবা, এই লাইনের কোনো কাজ নেই আমাদের, এই লাইন থেকে আমরা কাজ শুরু করব যখন আমরা হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করব। তো এই 25 ইকুয়াল কত হবে বলতো, 75 মাইনাস 1 ইন্টু 50 কি ইকুয়াল বলো, এই 25 ইকুয়াল, সেই কাজটা আমরা এখানে করছি যে 25 ইকুয়াল কি 75 মাইনাস, এই যে এটারে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে না এইটা। এখন দেখো এখানে যে কাজটা, এই 1 ঠিক থাকবে, এই 50 মানে কি, এই 50 মানে কি, এই যে 200 মাইনাস 2 ইন্টু 75, তাহলে এই যে 1 50 মানে হচ্ছে এই যে 200 মাইনাস 2 ইন্টু 75, সেটা লিখছি, এই যে এখানে লিখে দিচ্ছি অবশ্য আবার। এরপরে আমরা কি করব, এখানে দেখো গুণ করে দিব, এই একের সাথে 200 গুণ করলে কত হয়, 1 ইন্টু 200 হবে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে কত 2 ইন্টু
75, আর আমার সামনে আছে কত 75, 75 মাইনাস, মানে এই লাইনটারে আমি একটু হচ্ছে এক্সপ্যান্ড করে এটা লিখলাম। এখন দেখো তো এখানে 75 আছে আর এখানে হচ্ছে দুইটা 75 আছে, তাহলে কয়টা 75 হইলো, তিনটা 75 হইলো। তাহলে আমি এখানে লিখবো কত, মাইনাস, এই যেখানে দেখো -1 × 200 প্লাস এই তিনটা 75, এই জন্য হচ্ছে কি 3 × 75 লিখছি। এবার দেখো তো আমাদের হচ্ছে উপরে কি কাজ করা যায়। এখানে দেখো কি আসছে, এই যে 75 ইন্টু আবার 75 ইকুয়াল কি লেখা যাবে, 275 মাইনাস 1 × 200, 275 মাইনাস 1 × 200। এখন এখানে দেখো তো এখানে আবার ক্যালকুলেশন করো, মাইনাস একটা 200 আছে আর এখানে আছে মাইনাস তিনটা 200, তাহলে মাইনাস তিনটা 200 আর হচ্ছে মাইনাস একটা 200 মানে কি মাইনাস চারটা 200, এই জন্য হচ্ছে মাইনাস চারটা 200 আর এখানে তিনটা 275, তাহলে 3 × 275, ইহাই নির্ণয় যোগাশ্রয় সমাবেশ। এইভাবে আমরা হচ্ছে যোগাশ্রয় সমাবেশ নির্ণয় করবো। এইভাবে তোমরা এখানে এই চ্যাপ্টারে আরো অনেকগুলো ম্যাথ দেখতে পাবা, সবগুলা ম্যাথের হচ্ছে নিয়ম এক হয়। এই যে ইহাকে এত ও সরি, এই ম্যাথগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আর কি, পরীক্ষায় আসে নাই কখনো। তো যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করলে আশা করি প্রকাশ করতে পারবা। 5 নাম্বার প্রশ্নটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি বলছে আমাদেরকে, এখানে আমাদের সূত্র লাগবে। হ্যাঁ, সূত্র আমরা দেখবো, দেখি তোমাদেরকে দেখাবো। এই সংখ্যাটির ভাজকের সংখ্যা এবং ভাজকগুলির সমষ্টি নির্ণয় করো। তো ভাজক বলতে কি বোঝায় বলো তো, ভাজক কি? ভাজক হচ্ছে এখানে যেটা আছে এটা মূলত ভাজ্য। এই ভাজ্যের যে যে সংখ্যাগুলো দ্বারা হচ্ছে কি করা যায়, ভাগ করা যায়। ভাগ করলে কি হয়, ভাগশেষ শূন্য হয়, সেই সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ভাজকের সংখ্যা, সেই সংখ্যাগুলো না, মানে এরকম কতটা সংখ্যা আছে তার সংখ্যা নির্ণয় করতে হবে আর কি। তো এখানে দেখো আমাদের হচ্ছে এটারে প্রথমে আমরা কি করব, যদি ভাজকের সংখ্যা এবং ভাজকগুলির সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার আমরা হচ্ছে লসাগু করব। তো এটারে 2 দিয়ে যায় না, 3 থেকে শুরু করব, 3 দিয়ে গেলে এটা হবে, আবার এটা হবে, এইভাবে তোমরা এগুলা জানো আর কি ক্যালকুলেশন, এই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি না। হ্যাঁ, ওকে, তাহলে এই পর্যন্ত আসবা, এই পর্যন্ত আসবা। আচ্ছা, এগুলা বোঝো কিনা বলো তো? আমি মনে করি যে তোমরা এগুলো বোঝো, এগুলা তো ছোট থেকেই করে আসছে আর কি। লসাগু যেভাবে করি আমরা, যেমন হচ্ছে 10-এর যদি লসাগু করি তাহলে তোমার হচ্ছে 2 যদি করি তাহলে 5 দুগুণে 10, আর তো হয় না, 5 গেলে 5 একে 5, তাহলে 5 দুগুণে 10। এরকম এই পাশে যেগুলো আছে এগুলো যদি গুণ করি তাহলে আমরা এটা পাই। এটা হচ্ছে মূলত লসাগুর সিস্টেম। তো আমি ওইভাবে না দেখাই, হ্যাঁ তোমরা এগুলো পারো, ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে কাজ করবে, তোমাদের কোনো প্যারা নাই। এখন এখানে দেখো যে তাহলে এই সংখ্যাটা ইকুয়াল কি হবে, এখানে কয়টা 3 আছে, 3টা 3, তাহলে 3-এর উপর কিউব, 7 কয়টা আছে, 2টা, স্কোয়ার ইন্টু 11, তাহলে এইটা এটা তো সেম নাকি, এটা ক্যালকুলেশন করলে এটা পাবা মানটা। তাহলে এত এর ভাজকের সংখ্যা, ভাজকের সংখ্যা আমরা হিসাব করব কি দিয়ে, যে ডি অফ এই যে মানটা আছে এইটা, হ্যাঁ এটাকে বলা হয় ভাজকের সংখ্যা। কারণ ভাজকের সংখ্যা আমরা হিসাব করব কিভাবে, আমাদের সূত্র, এখানে যে পাওয়ার থাকবে দেখো, এই যেখানে যে পাওয়ার থাকবে পাওয়ার সাথে 1 যোগ করব, ইন্টু দিব এই দ্বিতীয় যে সংখ্যাটা আছে, দ্বিতীয় সংখ্যার উপর যে পাওয়ার থাকবে পাওয়ার সাথে 1 যোগ করব, এরপর ইন্টু দিব, এরপর হচ্ছে তৃতীয় যে সংখ্যাটা থাকবে ওটার উপর যে পাওয়ারটা আছে, পাওয়ার কি আছে এখানে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করব, যোগ করে এখানে গুণ, এগুলা সব এই যোগ করব 4, এখানে 3, এখানে হচ্ছে 2, এগুলা যোগ করে গুণ করলে 24 পাবো। এখন এটা কিভাবে আইছে বলো তো, এটা কোথায় থেকে আইছে, এটা একটু তোমাদের জানা দরকার না, যে ভাই এটা আসলে কোথায় পাইলেন আপনি, কোথায় থেকে নিয়ে আসলেন, কিভাবে জানবো। এই যে দেখো ডিএন, আমরা হচ্ছে এর আগে যে 8 নম্বর থিওরি করছিলাম সেখানেও দেখাইছি যে আলফা আই প্লাস 1, এই আলফা আই মানে কি, এই আলফা আই মানে হচ্ছে আমাদের এন এর যে মানগুলো আসতেছে এই মানগুলো হচ্ছে পাওয়ার, ঠিক আছে। এই যে এন ইকুয়াল মনে করো যে এইটা, হ্যাঁ তো ওখানে এন ইকুয়াল আমাদের মনে করো যে ছিল কত, ছিল। এই যে এই 3 স্কোয়ার এগুলো হচ্ছে আলফার কাজ, তাহলে পাওয়ারের সাথে 1 যোগ হবে, যখন আমরা হচ্ছে ডি উঠাই দিব, হ্যাঁ তখন প্রোডাক্ট মানে কি অনেকগুলো এরকম গুণ অবস্থায় থাকবে। এই যে আমি আগের যে ক্লাসগুলো সেগুলোতে বুঝাইছি এই সূত্রটা, এই জন্য একটু স্কিপ করার চেষ্টা করতেছি আর কি। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে মেইন সূত্র আমাদের। তো এই প্রোডাক্ট যদি আমরা উঠাই দেই, হ্যাঁ আয়ের মান যদি 1 থেকে আর পর্যন্ত হয় তাহলে এটা প্রথমটা কি হবে, 1 হবে প্লাস, সরি প্লাস না, এটা তো গুণ প্রোডাক্ট,
তাহলে আলফা 2 হবে প্লাস 1 হবে, এরপর হচ্ছে এইভাবে চলবে। এভাবে তোমার 3টে সংখ্যা থাকলে 3টে, 4টা সংখ্যা থাকলে 4টা। এই কারণে এখানে আমাদের হচ্ছে যে সূত্র, তো 8 নাম্বার আমি যে থিওরিটা করেছিলাম, এই যে এই থিওরিটার সময় ওই সূত্রটা বুঝাইছি আর কি, এই যে থিওরিটার সময়। তো একটু থিওরিটা দেখে নিও, তাহলে এটা বুঝতে পারবে আর কি বুঝাইতেছিলাম, কি বললাম। ওকে, হ্যাঁ, তাহলে আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমাদেরকে বলছে যে এত এর ভাজকের সমষ্টি নির্ণয়। এই ভাজকের সমষ্টি সিগমা দিয়ে, ওখানে সিগমা এন এর একটা সূত্র আছে, দেখবা, আমি আর না যাই ওখানে। ওখানে গেলে তোমরা এই ফরম্যাটটা পাবা। ফরম্যাটটা কি আমি একটু সেটা দেখাই দিই। এখানে আমাদের হচ্ছে যে 3 আছে, হ্যাঁ, এই 3-এর যে পাওয়ার আছে, এই 3, এটা হচ্ছে মনে করো যে পি, এটা কি বলতো, পি, পি রেখলা, যেটা পাওয়ার আছে এটা আলফা, আলফার সাথে 1 যোগ হবে, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়, -1 ডিভাইড বাই পি -1। পি মানে কি 3, এই যে এটা, হ্যাঁ, এইটা p-1, এরপর হচ্ছে ইনটু হবে, এই পর্যন্ত আসবে আর কি, 11 পর্যন্তই যাবে। এরপরটা কি আছে, তোমার হচ্ছে 7 আছে, 7-এর উপর হচ্ছে পাওয়ার কি ছিল, স্কোয়ার, স্কোয়ারের সাথে 1 যোগ হবে সূত্র, তাহলে কত হবে, 2-এর সাথে 1 যোগ করলে 3, আর সূত্রের মাইনাস ডিভাইড বাই p-1 মানে 7-1 ইনটু 11-র পাওয়ার কত আছে, 1, 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, স্কোয়ার হবে, মাইনাস কত হবে, 1 হবে, ডিভাইড বাই কত হবে, 11 - 1 হবে, সেইটা। এখন এগুলো তোমরা ক্যালকুলেটর হিসাব করে এই যে এইটা পাবা। এটাই হচ্ছে ভাজকগুলোর সমষ্টি নির্ণয়। ওকে, তাহলে ভাজকের সংখ্যা হচ্ছে কত, 24, আর ভাজকগুলোর সমষ্টি হচ্ছে কত, এত। তো আমাদেরকে যদি এই ধরনের কোনো ম্যাথ দেয়, পারবো পারবো বলো তো? উৎপাদক সংখ্যা এবং উৎপাদকগুলোর সমষ্টি, ওই যে ওইটা উৎপাদক আর ভাজক হচ্ছে একই বিষয়, একটা অপরের কি মানে সিমিলার ওয়ার্ড। তো এটা এইভাবে করে নিবা, 6 নাম্বার। এরপর হচ্ছে তোমার এই যে সিগমা 3 72 নির্ণয় করো। কি পরীক্ষায় আসছে কখনো? আসে নাই? ওকে, তো এটা না দেখি, এটা যেহেতু আসে নাই পরীক্ষায়, তাও তোমরা দেখলে ওই যে একই সূত্র আর কি, 72টা ভাঙ্গাই নিতে হবে 3 দিয়ে, সিগমা 3 বলছে, 3 দিয়ে ভাঙ্গাই নিয়ে ওই যে আগের যে সূত্রটা করলাম ওই সূত্রটা করলে তোমরা এই মানটা পেয়ে যাবে। এরপরে পরীক্ষায় আর কি আসছে রে দেখি, হ্যাঁ, যোগ সিদ্ধ সংখ্যা আসছে, যোগ সিদ্ধ সংখ্যা, এটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে। কাজ হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে একইভাবে এই যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লসাগু করবা, হ্যাঁ, করে এই মানগুলা পাবা, এগুলার তোমরা হচ্ছে এই আকারে লিখে নিবা, মানে 2 কয়টা আছে, 3 কয়টা থাকবে বা 4 কয়টা থাকবে, পাওয়ার আকারে লিখে নিবা। নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, সিগমা করব। কি করব বলো তো, সিগমা করব, সিগমা এতর মান কত, ওই যে আগে যেটা করলাম এটা দেখার দরকার নাই, এটা তোমরা যখন শিখে যাবা তোমরা এটা লিখতে পারবা আর কি। তবে আগের যে সূত্রটা ওই সূত্র দিয়ে তোমরা করবা। এখানে কি হচ্ছে তোমার 2, 6-এর সাথে 1 যোগ করলে কত হয়, 7 হয়, -1 ডিভাইডেড বাই হচ্ছে 2 - 1 ইন্টু এখানে করবা কত, 127 আছে, 127 হচ্ছে পাওয়ার 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে স্কোয়ার হবে, -1 হবে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, 127 মাইনাস হচ্ছে 1 হবে। এখন মজার বিষয় কি দেখো, এই যে এই জায়গাটা তুমি ক্যালকুলেশন করলে দেখবা যে 128 হবে, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে 128 হবে। এই কারণে একবারে এরা হচ্ছে 127 যোগ হচ্ছে 1 করছে। তবে তোমরা আবার এটা করতে চাইও না যে ভাই আমি 2-এর উপর 6 দিলাম, দিয়ে আমি একটু দেখি যে 1 বাড়াইছি মানটা 1 হবে না, হ্যাঁ। তো তোমরা এই ফরম্যাটেই করবা, এই ফরম্যাটেই করবা, করলে তোমাদের হচ্ছে এখানে 128, আর এখানে ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে 127 পাবা, ক্যালকুলেটর চাপো, চাপলে এটা পাবা। তো এই দুটো হচ্ছে আমরা গুণ করব, গুণ করলে আমরা কত পাবো, এত পাবো। এটারে হচ্ছে 2 ইন্টু দিব, মানে এটারে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটাই লিখবো। মূলত হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা যেটা তোমার হচ্ছে এই যে সিগমা এন ইকুয়াল হচ্ছে 2n আকারে যদি আমরা পাই, হ্যাঁ, সিগমা এন ইকুয়াল হচ্ছে 2n, এটারে আমরা হচ্ছে যোগ সিদ্ধ সংখ্যা বলি। আর যদি হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে দেয়, তাহলে একটা নাম্বার দিল, দিয়ে বলা হচ্ছে যে 4 যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করো, সেক্ষেত্রে আবার হচ্ছে তোমার এই যে 2 থাকবে না,
তখন এই 2 এর জায়গায় এখানে 4 আসবে, তখন বলবো যে এটা হচ্ছে একটা 4 যোগসিদ্ধ সংখ্যা। একটু নিচেই আছে অবশ্য উদাহরণ। আর যদি 2 আসে তখন সেটারে বলবো শুধু কি 2 যোগসিদ্ধ সংখ্যা। কি কি কাজ করতে হবে বলো তো যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করতে বললে? যদি যোগসিদ্ধ বলে তাহলে 2 আকারে লিখবো, 2 আকারে লিখবো। যে সংখ্যাটা আমাদের আসবে জাস্ট ওইটারে 2 দ্বারা ভাগ করে দেবো, ভাগ করে দিলে আমরা এই অংশটা পারবো, এই অংশটা পাবো, এই অংশটা। তাহলে এটার সাথে 2 গুণ করে দিলে এই অংশটা পাবো। বুঝতে পারছো? আর এটা কিভাবে হয়, যে সিগমার যে সূত্র ওই একই সূত্র দিয়ে এটা হবে। তোমরা চাইলে, ম্যাথ তো আমাদের রিপিট হয়, তো এইরকম যদি ম্যাথ এটা যদি চলে আসে তাহলে ওইভাবে করলেও করতে পারো, ওই সূত্র আকারে এইভাবে, না হলে এইভাবেও লিখে দিতে পারো, সমস্যা নেই। ওকে, এই যে এখানে দেখো যে এটা একটি 4 যোগসিদ্ধ সংখ্যা, এটা দেখাইতে বলছে। এটা পরীক্ষায় কখনো আসে নাই, তারপরে দেখো যে বিষয়টা এখানে আমাদের হচ্ছে ওই আগের সূত্র, এই সূত্র দিয়ে। আর এখানে পাওয়ার নাই, এই জন্য 5+1 দিছে, 7+1 দিছে। তো তুমি যদি এটা করতে চাও, মানে এই যে 5 এর উপর স্কোয়ার -1 ডিভাইড বাই হচ্ছে 5 - 1, এটা যদি করো তুমি হচ্ছে 6 পাবা। দেখো কিভাবে, এটা ছোট সংখ্যা দেখায়। 25 - 1 ডিভাইড বাই হচ্ছে কি 5-এর থেকে একবার 24, 25 থেকে একবার দিলে 24 ডিভাইড বাই কত 4, ইকুয়াল কত হয় 6। এই দেখো এখানে 5 আর একে যোগ করলে কত হয় 6। একইভাবে তুমি এখানে 7 আছে, 7টাও যদি এই সিস্টেমে করতে চাও এই সূত্র অনুযায়ী, তাহলে তুমি হচ্ছে 8 পাবা। তো এরা এইভাবে লিখে দিচ্ছে, তোমরা চাইলে লিখতে পারো, আর ভুল এড়াতে তোমরা হচ্ছে এটা করতে পারো আর কি। এই পর্যন্ত ম্যাথগুলো, এই 2টা ম্যাথ এইভাবেই দেওয়া আছে। তোমরা চাইলে এটার সাথে 1 যোগ করে দিতে পারো, সাথে সাথে 1 যোগ করে দিতে পারো। আর যদি না চাও সরাসরি এই সূত্র অনুযায়ী এটা করতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে ওই যে 4 আকারে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তো সর্বশেষে আমাদের যে ফলাফলটা আসবে এটা আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটা এখানে লিখবো, আর সামনে একটা 4 নেব। সুতরাং এটি একটি 4 যোগসিদ্ধ সংখ্যা। আর যদি যোগসিদ্ধ সংখ্যা